আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স বল অধ্যায় লেকচার 5 এ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই গাণিতিক সমস্যার সমাধান করার মাধ্যমে আমরা আশা করি তোমরা কপিগর রিলেটেড যে সব ম্যাথ আছে সবগুলা তোমরা খুবই সহজে সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথম ম্যাথটাতে কি দেখতে পাচ্ছি? চিত্র অনুযায়ী m ভরের বস্তুর উপর p বস্তুর বলের প্রভাব নির্ণয় করতে বলছে, তাই না ভাইয়া? কি বলছে? m বস্তুর উপর p বস্তুর বলের প্রভাব নির্ণয় করো। তাহলে তুমি এই কপিকলটার দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো তো। কপিকলে তুমি দেখতে পাচ্ছ 7 কেজি ওজনের একটা বস্তু কি একটা সুতার সাহায্যে ঝুলে আছে, এবং এই একই সুতার সাথে 5 কেজি ভরের একটা বস্তু যুক্ত করা আছে, তাই না ভাইয়া? তো এই কপিকলটা থেকে যদি এই বস্তুটাকে এখন ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? এই 7 কেজি ওজনের বস্তুটা কি নিচের দিকে নামতে থাকবে, তাই না? 7 কেজি ওজনের বস্তুটা যদি নিচের দিকে নামতে থাকে তাহলে এই 5 কেজি ওজনের বস্তুটা কি সামনের দিকে এগিয়ে যাবে না ভাইয়া? সামনের দিকে এগিয়ে যাবে। এই 7 কেজি ওজনের বস্তুটা কি ত্বরণে নিচে নামবে? ধরে নেই এ ত্বরণে নিচে নামবে। যদি এই 7 কেজি ওজনের বস্তুটা ভাইয়া এ ত্বরণে নিচের দিকে নামে তাহলে এই 5 কেজি ওজনের বস্তুটা কি হবে বলতো? এ ত্বরণে সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? এগুলা হচ্ছে তোমাদের কপিকল যখন পড়াইছিলাম আমরা তখন এগুলা নিয়ে কথা বলছি, তাই না? তো এই বস্তুটার উপর, এই 7 কেজি বস্তুটার উপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ভাইয়া? একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া আছে। তো এই দড়িটা কোন দিকে বস্তুটাকে টানতেছে? দড়ির টান কোন দিকে ভাইয়া? উপরের দিকে। কোন দিকে? দড়ির টান কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। আবার এই 5 কেজি ওজনের বস্তুটার দড়ির টান কোন দিকে ভাইয়া? এই দিকে। ঠিক আছে? যেহেতু দড়ি একটাই সেহেতু টানও কোনটা? একটাই। অর্থাৎ পুরা দড়িটা একটা টান বল অনুভব করবে। ওকে? তো এই টান বল তোমরা এখন যদি বুঝে থাকো তাহলে ভাইয়া তোমরা এখন দেখো তো এই পি বস্তুর ক্ষেত্রে এখানে কি হচ্ছে? পি বস্তুটার ক্ষেত্রে কি 7 কেজি ওজনের বস্তুটা নিচের দিকে নামার চেষ্টা করতেছে, তাই না? অর্থাৎ mg, তাই না? এটাকে যদি আমরা m1 ভরের বস্তু ধরি আর এটাকে যদি আমরা m2 ভরের বস্তু ধরি, p ভরের বস্তুর জন্য কি হচ্ছে? বস্তুটা নিচের দিকে নামতেছে অর্থাৎ m1g, তাই না? সেখান থেকে এই বস্তুটাকে টানতেছে কি উপরের দিকে একটা দড়ি, টান বল অনুভব করতেছে টি। তাহলে এখানে নিট বল কি পাচ্ছি ভাইয়া? নিট বল পাচ্ছি m1a, তাই না? আবার m ভরের বস্তুর জন্য আমরা কি পাচ্ছি? m ভরের বস্তু, m ভরটা যদি কত? m2 হয়, তাহলে m ভরের বস্তুটার ক্ষেত্রে ভাইয়া তুমি দেখো তো m ভরের বস্তুটা কি হচ্ছে? m ভরের বস্তুটা নিচের দিকে কি mg পরিমাণ বল কাজ করতেছে, নিচের দিকে কি m2g পরিমাণ বল কাজ করতেছে। এই তক্তাটাকে বস্তুটাকে আবার উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিতেছে না ভাইয়া? সেটা কি? m2g। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কি ভাইয়া? সমান, তাই না? তাই আমরা এখানে এই বলটাকে আমরা গ্রহণযোগ্য বা গ্রহণ করব না, ঠিক আছে? তো এই বলটা যদি আমরা এখানে গ্রহণ না করি তাহলে আমাদের কাছ থেকে এখানে আর কি থাকতেছে ভাইয়া? তাহলে আমাদের কাছে শুধুমাত্র এখানে একটা টান বল থাকতেছে, তাই না? এই টান বলটা তাহলে কিসের সমান হবে ভাইয়া? এই টান বলটা হবে এই বস্তুটা যে ত্বরণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে? এইটা যদি এইটা হয় ভাইয়া, অর্থাৎ এইটা যদি 1 নাম্বার সমীকরণ ধরো আর এইটা যদি 2 নাম্বার সমীকরণ ধরো, তাহলে আমরা টি এর মান কি করতে পারি? টি এর মান 1 নং সমীকরণে বসাইতে পারি, পারি না? টি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাই? m1g মাইনাস m2a ইজ ইকুয়াল টু কি? m1a। ওকে? তাহলে এখান থেকে তুমি কি পাবা? এখানে আমরা এগুলো আমরা আগেই করছিলাম। m1g ভাগ হচ্ছে কত? m1 প্লাস m2। ভাইয়া এখানে আমরা অনেকগুলো লাইন স্কিপ করতেছি। তোমরা যারা কপি কলের ক্লাসটা দেখো নাই তারা কপি কলের ক্লাসটা দেখলে তোমাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি ত্বরণ পাচ্ছি ভাইয়া? এখানে আমরা ত্বরণ পাচ্ছি a ইজ ইকুয়াল টু m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 7 কেজি, g হচ্ছে কত? 9.8, m1 7, m2 হচ্ছে কত ভাইয়া? 5। ওকে? তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা a এর মান কত পাই? ত্বরণ কত পাই? ত্বরণ পাই আমরা 5.717 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে? তাহলে এইখানে তুমি বুঝতেছো এখানে ত্বরণ কত পাইছো তুমি? ত্বরণ পাচ্ছ 5.717 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে? যদি তুমি এইখানে এইটা ত্বরণ পেয়ে থাকো তাহলে এবার তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে কি হচ্ছে? এখানে এই m ভরের বস্তুটার উপর কি হচ্ছে? এই m ভরের বস্তুটা এত ত্বরণে অর্থাৎ 5.717 ত্বরণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং 7 কেজি ভরের বস্তুটা কি হচ্ছে? 5.717 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে। অর্থাৎ এটাই হচ্ছে কি m বস্তুর উপর p বস্তুর বলের প্রভাব। তাহলে এই বলের প্রভাবে কি হচ্ছে? অর্থাৎ এই m বস্তুটা এই p বস্তুটা m বস্তুর উপর যে বল দিচ্ছে সেই বলের
প্রভাবে বস্তুটা কি এত ত্বরণে অর্থাৎ 5.717 ত্বরণের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটা কি করতেছে 5.717 ত্বরণে নিচের দিকে নামতেছে। তোমাকে বলছে এম বস্তুর উপর প্রভাব, তার মানে তুমি এখন শেষে লিখতে পারো, তুমি এখন শেষে কি লিখতে পারো, এম বস্তুটার উপর পি বস্তুর বলের প্রভাবে, এম বস্তুর উপর কি পি বস্তুর বলের প্রভাবে এম বস্তুটা 5.717 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বুঝছো? তাহলে এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এবার আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে ভাইয়া কি দেখতে পাচ্ছ? পরবর্তী ম্যাথে দেখো তো, এখানে দুইটা ভরের বস্তু ঝুলিয়ে দেওয়া আছে, একটা 90 কেজি ওজনের আর একটা হচ্ছে কত 40 কেজি ওজনের। ঠিক আছে, এই যে তোমাদের এইখানে বলে দেওয়া আছে একটা 90 কেজি আর একটা হচ্ছে কত 40 কেজি। ঠিক আছে, তো এবার কি বলছে, এরা এরা আবার কি হচ্ছে ভূমি থেকে 6 মিটার উচ্চতায় আছে, তাই না? এই যে ভূমি থেকে এরা কত মিটার উচ্চতায় আছে? 6 মিটার উচ্চতায় আছে। এবার তোমাকে বলতেছে যে কপিকল স্থির রাখার জন্য প্রথম বস্তুতে কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা ভাইয়া, তুমি এখন এইটুকু থেকে তুমি বলো তো, এইখানে ৭২ কেজি ওজনের একটা বস্তু রাখা আছে, এইখানে 40 কেজি ওজনের একটা বস্তু রাখা আছে। তো এই বস্তুটা যদি তুমি স্থির রাখতে চাও, তুমি এই এমনিতেই যদি ছেড়ে দাও তাহলে 90 কেজি নিচের দিকে নামবে, 40 উপরের দিকে উঠে যাবে না? যাবে। তো আমরা চাচ্ছি এই 90 কেজি আর 40 কেজিকে আমরা কি রাখতে, স্থির রাখতে। তো এই স্থির রাখার জন্য আমাদের বলতেছে যে স্থির রাখার জন্য প্রথম বস্তুতে কত বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এই 90 কেজি ওজনের বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, তুমি যদি এই চিত্রটাই আমরা যদি এইখানে তোমাকে একটু ছোট করে অ্যাড করে দেখাই, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে কি হচ্ছে। এইটা ধরো এই 90 কেজি ওজনের বস্তু আর এইটা ধরো হচ্ছে কি 40 কেজি ওজনের বস্তু। ওকে, তো এই বস্তুটা এইখানে এই যে কপিকলের সাথে আমরা ধরে নিতেছি এটা একটা কপিকল। তো এই কপিকলের সাথে যখন যুক্ত আছে তখন কি হচ্ছে, এই যে এটা ধরি আমরা একটা কপিকলের সাথে যুক্ত আছে। ওকে, তো কি হচ্ছে এখন এই 90 কেজি বস্তুটা কি করতে চাইবে ভাইয়া বলো তো, নিচের দিকে নামতে চাইবে, তাই না? 90 কেজি ওজনের বস্তুটা নিচের দিকে নামতে চাইবে কি কি ধরনের M1G ধরো, এই ভরে এই ওজনটা কি নিচের দিকে কাজ করবে, তাই না? এই ওজনটা যদি নিচের দিকে কাজ করে, এই সুতাটা কোন দিকে উপরে টানতেছে ভাইয়া, সুতাটা উপরের দিকে একটা কি টি বলে টানতেছে, তাই না? আচ্ছা, সুতা এখানে একটাই, তাহলে এইখানে যে টান অনুভব করবে এখানেও সেম, এই 40 কেজি ভরের বস্তুটা কি উপরের দিকে উঠবে, সেটা একটা টান অনুভব করতেছে কি টি, তাই না? আবার এই বস্তুটাও কি নিচের দিকে নামার চেষ্টা করবে, এটাকে যদি আমরা M2G ধরি, ঠিক আছে, অর্থাৎ এত ওজনে কি নিচের দিকে নামবে, ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, কিন্তু বস্তুটা উঠবে কোন দিকে, উপরের দিকে। তো এখন ভাই আমি যদি চাই এই বস্তুটাকে এইখানে স্থির অবস্থায় রাখতে, তাহলে আমাকে কি করা লাগবে, এই 90 কেজি বস্তুর উপর এমন একটা টান বল দেওয়া লাগবে যেই টান বলের কারণে বস্তুটা এইখানে স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে আমাকে নির্ণয় করা লাগবে কি ভাইয়া, এই দড়ির টানটা, এই দড়ির টানটা যদি এইটা সমান করতে পারি তাহলেই কি হচ্ছে, তাহলেই হচ্ছে আমি বস্তুটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আসো, এখন আমরা কি করব, এখন আমরা এটার টান বলটা নির্ণয় করব। টান বল কিভাবে নির্ণয় করবো ভাইয়া? টান বল নির্ণয় করা কিন্তু অনেক সহজ। টান বল নির্ণয় করা কি অনেক সহজ। তোমরা হচ্ছে আগের ক্লাসে আমরা এই যে যদি আমরা এখানে 90 কেজি বস্তুটাকে যদি আমরা M1 ধরি, তাহলে M1 এর জন্য আমরা কি পাইছি ভাইয়া, M1 এর জন্য আমরা কি পাবো, M1 এর জন্য M1G নিচের দিকে কাজ করতেছে, দড়িটা কি করতেছে উপরের দিকে টানতেছে, ফলে আমরা কি পাইতেছি M1A। আবার M2 এর জন্য আমরা কি পাবো, M2 কি নিচের দিকে নামার চেষ্টা করতেছে কিন্তু দড়িটাকে কোন দিকে, মানে বস্তুটা উঠতেছে কোন দিকে, উপরের দিকে, তাই না? তাহলে আমরা যদি এইখানে লিখি টান বল মাইনাস হচ্ছে কি M1G, কারণ এখানে টান বলটা বেশি। কেন টান বলটা বেশি কেন, কারণ টান বলটা বস্তুটা কি করতেছে, এই ওজনকে করে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? এই জন্য টান বল থেকে আমরা কি করলাম, ওজনটা বিয়োগ করলাম, তাহলে M2A। ঠিক আছে, এইটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আবার তুমি কি পাও, 1 নং সমীকরণ থেকে আবার তুমি পাও 1 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ হতে তুমি কি পাও, M1 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, M1G মাইনাস টি ভাগ হচ্ছে কি M1 ইজ ইকুয়াল টু কি পাচ্ছ ভাইয়া তুমি A। আবার 2 নং সমীকরণে তুমি কি পাচ্ছ, 2 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ হতে তুমি কি পাচ্ছ, টি মাইনাস M2G ভাগ হচ্ছে কি M2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কি A। আচ্ছা, এখানেও এখানেও এখন দুই পাশে যেহেতু কি সমান, কারণ এই বস্তুটা যে ত্বরণে নিচের দিকে নামবে এই বস্তুটা কি সেই ত্বরণে উপরের দিকে উঠবে, তাই না? সেই ত্বরণে যদি উপরের দিকে উঠে তাহলে যেহেতু এদের ত্বরণ সমান, তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা এখন লিখতে পারি না ভাইয়া, এইখানে আমরা এখন লিখতে পারি না M1G মাইনাস টি
ভাগ হচ্ছে কি m1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি টি মাইনাস m2g ভাগ হচ্ছে কি m2। ঠিক আছে, এইটা আমরা লিখতে পারি না? এইটা যদি আমরা লিখতে পারি ভাইয়া, তাহলে এখান থেকে আমরা টান বল নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। এখন তাহলে আমরা এখানে কি করব, এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করে দিই। তাহলে কি হচ্ছে m2 ইন্টু কত m1g মাইনাস টি ইন্টু কত m1 টি মাইনাস m2g। ওকে, তাহলে এইটা যদি হয়, এবার তাহলে তুমি এখানে গুণ করে দাও। গুণ করে যদি দেই তাহলে আমরা কি পাবো m2 m1g মাইনাস m2t। এখানে কি পাবো m1t মাইনাস m1 m2g। ওকে, তাহলে এবার টি গুলাকে এক পাশে আনি আর এইটাকে এক পাশে যদি নিয়ে যাই, তাহলে এখানে হচ্ছে কি থাকতেছে m2 m1g প্লাস m1 m2g ইন্টু কত m1t প্লাস m2t। তাহলে এখান থেকে তুমি কি কমন নিতে পারো টি, কারণ আমাদের তো লাগবেই হচ্ছে টি ইন্টু m2। ওকে, তাহলে এইটা যদি আমরা এখন তাহলে এইটা যোগ করি, তাহলে এখানে আমরা কি পাবো 2m1 m2g। ওকে, তাহলে এখানে টান বল কত হচ্ছে ভাইয়া, টান বল হচ্ছে 2m1 m2g ভাগ হচ্ছে কত m1 প্লাস m2। ওকে, m1 প্লাস m2 যদি এইটাকে আমরা পরের পেজে নিয়ে আসলাম, তাহলে এবার তুমি এইখানে মান বসাও, মান বসাও টি 2m1 এর মান কত হয়েছিল ভাইয়া 90, m2 এর মান কত ছিল 40, g এর মান কত ভাইয়া 9.8। ওকে, ইন্টু কত 90 প্লাস 40। ওকে, তাহলে এই ক্যালকুলেশন করে ভাইয়া তুমি কত পাবা, এই ক্যালকুলেশন করে তুমি এটার মান পাবা হচ্ছে 542.8 এত নিউটন। তাহলে এখানে টান বল কত পাইছো ভাইয়া, টান বল পাইছো তুমি কত, টান বল পাইলে হচ্ছে কত 542.8 নিউটন, তাই না? 542 কত 8 নিউটন। তাহলে এইখানে যদি ভাইয়া তুমি টান বল এত পাও, তাহলে এই সুতার টান কত হওয়া লাগবে ভাইয়া বলো তো, সুতার টান কত হওয়া লাগবে, সুতার টান এখন তোমাকে নির্ণয় করা লাগবে। অর্থাৎ সুতার টান বলটা তুমি পাইলা কত এইটা। এখন বস্তুটা সুতা এইটাকে এত জোরে টানতেছে, এখন বস্তুটা কি ধরনের নিচে নামতেছে ভাইয়া, সেটা তো তোমাকে নির্ণয় করা লাগবে, তাই না? সেটা যদি তুমি নির্ণয় করতে যাও, তাহলে তুমি দেখো তো এই m1 বস্তুটা কি ধরনের নিচে নামতেছে ভাইয়া। m1 বস্তুটা এফ যদি ধরো, এফ ইজ ইকুয়াল টু কত m1g। m1 এর কত ভাইয়া, m1 হচ্ছে তোমার সরি m1 হচ্ছে তোমার 90, g হচ্ছে কত 9.8। তাহলে 90 আর 9.8 গুণ করলে কত হয় ভাইয়া 882। ওকে, তাহলে এই বস্তুটা, এই যে 90 কেজি ওজনের বস্তুটা কি বলে নিচের দিকে নামতেছে, ওজন কোন দিকে, এই যে এই 90 কেজি ওজনের এই বস্তুটা কত, এই যে এত নিউটন বলে নিচের দিকে নামতেছে, তাই না? আর সুতা ওকে টানতেছে কত, সুতা ওকে টানতেছে এই 542 এত নিউটন, আর বস্তুটা নামতেছে কত নিউটন, এত নিউটনে বস্তুটা নিচের দিকে নামতেছে। ঠিক আছে, এখন বস্তুটা নামতেছে এইদিকে এত 882 নিউটনে, আর সুতা ওকে টানতেছে কত 542 নিউটনে। তাহলে সুতার টান আমাকে আরো কত বাড়াইতে হবে ভাইয়া, সুতার টান আমাকে 842 মাইনাস 542.8 এত নিউটন। তাহলে সুতার টান আমাকে বাড়াইতে হচ্ছে কত 349.2 নিউটন। তার মানে আমাকে কি করতে হবে, বস্তুটাকে স্থির রাখতে হলে আমাকে কি করতে হবে, এই বস্তুটাকে যদি আমি স্থির রাখতে চাই, তাহলে আমার সুতার টান কি করতে হবে, সুতার টান আমাকে বাড়াইতে হবে। তাহলে সুতার টান যদি আমি বাড়াইতে হলে কত বাড়াইতে হবে 339.2 নিউটন। তাহলে কি হবে, তাহলে এই বস্তুটা এখানে স্থির অবস্থায় থাকবে। অর্থাৎ এই যে এই 90 কেজি ওজনের বস্তুটা যে নিচের দিকে নামতেছে কত 842 নিউটন, আর এই বস্তুটা এমনিতে সুতার টান কত পাইলাম আমরা, সুতার টান পাইছিলাম আমরা 542.882, আর এটা হচ্ছে কত 542.8 নিউটন। তাহলে এইটা হচ্ছে সুতার টান, আর এইটা হচ্ছে কি বস্তু এত ইয়াতে নিচের দিকে নামতেছে। তাহলে আমাদের সুতার টান আরো কত বাড়ানো লাগবে, সুতার টান আমাদের 392.2 নিউটন যদি বল প্রয়োগ করতে হবে সুতার উপর, তাহলেই আমরা কি করতে পারবো, তাহলেই আমরা এই বস্তুটাকে এই অবস্থায় স্থির রাখতে পারবো। ওকে, এবার আসো ভাইয়া 2 নাম্বার প্রশ্নে। এবার 2 নাম্বার প্রশ্নে তোমাকে কি বলছে, কপিকলকে মুক্ত অবস্থায় রাখলে ভর দুইটি নড়তে শুরু করে। কপিকলটাকে এবার তুমি কি করলাম মুক্ত অবস্থা অর্থাৎ ছেড়ে দিলা, তাহলে কপিকল কি করবে, ভর দুইটা নড়তে শুরু করবে। যেই মুহূর্তে প্রথম ভরটি 2 মিটার নিচে নামলো, অর্থাৎ এই যে 90টা ধরো এইখানে আসলো,
এইখানে আসলো 2 মিটার নিচে নামলো এবং দ্বিতীয় ভরটি 2 মিটার উপরে উঠেছে। অর্থাৎ এটা যতটুকু নামবে এটা কি ততটুকুই তো উঠবে, তাই না? এটা ধরো 2 মিটার উপরে উঠলো। সেই মুহূর্তে বস্তু দুইটির বেগ হিসাব করো। অর্থাৎ এই বস্তুটা যে বেগে নিচের দিকে নামবে ভাইয়া, এই বস্তুটাও কিন্তু সেই বেগে উপরের দিকে উঠবে। বুঝতে পারছো? আবার এই বস্তুটা যে ত্বরণে নিচের দিকে নামবে এটা হচ্ছে কি সেম ত্বরণেই উপরের দিকে উঠবে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা এখানে কি নির্ণয় করা লাগবে ভাইয়া? আমাদের বেগ নির্ণয় করা লাগবে, তাই না? আচ্ছা, তুমি গতি অধ্যায়ে বেগের সূত্র পড়ছিলা, তাই না? বেগের সূত্র তুমি কি পড়ছিলা ভাইয়া? বেগের সূত্র তুমি পড়ছিলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস 2a s, তাই না? এখানে তোমাকে কি বলে দেওয়া আছে ভাইয়া? এজ হচ্ছে কত? 2 মিটার, কারণ বস্তুটা কয় মিটার নিচে নামছে? 2 মিটার। ইউ কি? ইউ তো স্থির অবস্থায় ছিল, তারপরে ছেড়ে দিছে, ইউও তোমার জানা আছে। এখন ভাইয়া তুমি বলো তো তোমার কি এ জানা আছে? তোমার কিন্তু এ জানা নাই। তার মানে তোমাকে কি নির্ণয় করতে হবে? তোমাকে আগে এ নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের কপিকলের ক্ষেত্রে আমরা ত্বরণ নির্ণয় করা শিখছি না? আমরা হচ্ছে আমাদের কপিকলের ক্লাসে আমরা ত্বরণ নির্ণয় করা শিখছি। তাহলে কপিকলের ক্লাসে আমরা ত্বরণ নির্ণয়ের সূত্রটা কি বের করছিলাম ভাইয়া? ত্বরণ নির্ণয়ের সূত্র ছিল a ইন্টু m1g মাইনাস m2g ভাগ হচ্ছে কত? m1 প্লাস m2। এখানে m1 হচ্ছে কোনটা? অর্থাৎ এই ভারী বস্তুটা থেকে আমরা কি করব? ভারী বস্তুটা যেটা থেকে নামতেছে সেইটা থেকে আমরা এই কম বস্তুটা, কম ভরের বস্তুটাকে বিয়োগ করব। ঠিক আছে? এটাই মূলত করছি। ঠিক আছে? এই যে ভারী বস্তু থেকে আমরা কম বস্তু, কম ভরের বস্তুটার ওজন বিয়োগ করি। ঠিক আছে? তাহলে m1g এর মান কত? m1 হচ্ছে 90 গুণন 9.8, m2 হচ্ছে কত? 40 গুণন 9.8 ভাগ হচ্ছে কত? 90 প্লাস 40। তাহলে তুমি এইখানে কত পাচ্ছ ভাইয়া? তাহলে তুমি এইটা হিসাব করলে এইখানে পাবা তুমি 3.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি এইখানে কি পাইছো? এইখানে তুমি ত্বরণ পেয়ে গেছো। এবার যদি তুমি ত্বরণ পেয়ে যাও তাহলে এবার তুমি বেগ নির্ণয় করতে পারবে না? এবার তুমি অবশ্যই বেগ নির্ণয় করতে পারবা। তাহলে বেগ v ইজ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ইউ এর মান কত? 0। 2 এর হচ্ছে কত? 3.77, এর হচ্ছে কত? 2। তাহলে এখান থেকে তুমি ভির মান কত পাচ্ছ? ভি স্কোয়ার। ভির মান তুমি এখানে পাবা হচ্ছে কত? এখানে তাহলে কি ভি স্কোয়ার, এখান থেকে আমরা একেবারেই ভি লিখে দিই। ভি ইকুয়াল টু কত পাচ্ছি? 3.88 মিটার পার সেকেন্ড। ওকে, এবার ধরো ভাইয়া তোমাকে এখানে বেগ না বলে এবার ধরো তোমার এই প্রশ্নেই তোমাকে বলছে, এই প্রশ্নটাই তোমাকে বলছে যে বস্তুটা এত ভরে উপরের দিকে হচ্ছে সেই মুহূর্তে গতিশক্তি কত? তাহলে গতিশক্তি তুমি নির্ণয় করতে পারবে না ভাইয়া? গতিশক্তিও কিন্তু তুমি নির্ণয় করতে পারবে। গতিশক্তির সূত্র কি? হাফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার। ঠিক আছে না? তাহলে হাফ এম ভির মান তুমি এই যে পাবা এখানে, সেখান থেকে তুমি এখানে ভি বসাই দিলেই কি পাবা? তাহলে তুমি এখান থেকে গতিশক্তিও নির্ণয় করতে পারবা। ঠিক আছে? যেহেতু তোমাদের এখানে এটা বলে নাই, যখন তোমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়বা তখন হচ্ছে তোমাদের এইরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তাহলে এবার আসো ভাইয়া পরবর্তী ম্যাথে আমরা যাই। পরবর্তী ম্যাথটাতে দেখো ভাইয়া, আমরা এতক্ষণ কি করছি? ২ টা বস্তু নিয়ে কাজ করছি। এবার আমরা ৩ টা বস্তু পাইছি, তাই না? এখানে একটা বস্তু ৫ কেজি, এখানে হচ্ছে ১০ কেজি আর মাঝখানে হচ্ছে কত? ২ কেজি। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা ভাইয়া এই টাইপের যে সমস্যাগুলো আছে সেটা আমরা আমাদের কপিকলের হচ্ছে যে ৫ টা টাইপ আমরা করাইছিলাম তার একটা টাইপের মধ্যে এইটা কিন্তু আছে, তাই না? এটা আমরা জানি। তো এবার আসো ভাইয়া এখানে প্রশ্নে কি বলছে আমরা দেখি। চিত্রের ন্যায় ২ কেজি ভরের একটা ব্লককে ২ টি কপিকলের সাহায্যে টেবিলের ২ প্রান্তে ঝোলানো আছে। একটা হচ্ছে কত? ১০ কেজি আর একটা হচ্ছে ৫ কেজি। বস্তুর সাথে যুক্ত করা হলো। প্রশ্ন করছে কি? ২ কেজি ভরের বস্তুটার ত্বরণ কত হবে এবং কোন দিকে? এই যে ২ কেজি বস্তুর কি নির্ণয় করতে বলছে? ত্বরণ নির্ণয় করতে বলছে এবং সেটা কোন দিকে হবে? এটা কোন দিকে হবে এটার জন্য তো ভাইয়া তুমি জানো, তুমি যদি কপিকলের ওই ক্লাসটা করে থাকো তাহলে তুমি এটা জানো। যেহেতু এই বস্তুটার ভর হচ্ছে কত? ১০ কেজি, এটা হচ্ছে কি ৫ কেজির চেয়ে বেশি। তাহলে অবশ্যই বস্তুটা এই ১০ কেজি ওজনের বস্তুটা কি নিচের দিকে নামবে, তাই না? এই ১০ কেজি ওজনের বস্তুটা নিচের দিকে নামবে। এই বস্তুটা যখন নিচের দিকে নামবে তখন এই ২ কেজি ওজনের বস্তুটা কি হবে? এই দিকে সামনের দিকে এগিয়ে আসবে, তাই না? আবার এই বস্তুটা তখন কি হবে? এই দিকে উপরের দিকে উঠবে। এখন এই বস্তুটা কি ত্বরণে নিচে নামবে? ধরে নেই এ ত্বরণে। এই বস্তু যদি এ ত্বরণে নিচে নামে তাহলে এই বস্তু সামনের দিকে এগিয়ে যাবে কোন ত্বরণে? এ ত্বরণে। আবার এই ৫ কেজি ওজনের বস্তুটা উপরের দিকে উঠবে কি ত্বরণে? এ ত্বরণে, সামনে উপরের দিকে উঠবে। তাহলে প্রথমে এই যে কোন দিকে উঠবে সেটার তো তোমার উত্তর তুমি পেয়েই গেলা, তাই না? এটা কোন দিকে আসবে? বাম দিকে আসবে। ২ কেজি ওজনের বস্তুটা কোন দিকে আগাবে? বাম দিকে এগিয়ে যাবে। এবং ত্বরণ কত হবে ভাইয়া? এই ত্বরণ নির্ণয়ের কিন্তু তোমরা হচ্ছে এটার সূত্র জানো, তাই না? এই সব ম্যাথের হচ্ছে আমরা কিন্তু তোমাদের সূত্রগুলা পড়াইছি, তাই না? এই ৩ টা বস্তু থাকলে তোমার ত্বরণ নির্ণয়ের সূত্র কি? ত্বরণ নির্ণয়ের সূত্র নিচে হচ্ছে কি? ৩ টার ভর যোগফল m1 প্লাস m2 প্লাস হচ্ছে কত? m3। উপরে থাকতেছে কি? ভারী বস্তু যেটার ওজন বেশি, যেটার ভর বেশি সেটাতে আমরা কি কম ভরের বস্তুর ওজন বিয়োগ করব। ওকে? তাহলে এইটা যদি এইখানে হয় তাহলে এখানে তোমার কি ১০ গুণন 9.8 মাইনাস হচ্ছে কত?
এটা কত 5 কেজি, তাই না? 5 গুণন 9.8, নিচে হচ্ছে কত 10 প্লাস 5 এবং উপরে হচ্ছে কত, এটা M1 ইন্টু এটা M3, উপরে হচ্ছে কত 2 কেজি। এই যে তিনটা ভর, 10 কেজি, 5 কেজি আর হচ্ছে কত 2 কেজি, তাই না? তাহলে এইটার হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা কত পাই? এইটা ক্যালকুলেশন আমরা পাই ত্বরণ হচ্ছে 2.88 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই 2 কেজি ভরের বস্তুর ত্বরণ কত? 2.88 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভাইয়া 2 কেজি ভরের বস্তুটার একার ত্বরণ না, এটা হচ্ছে পুরো সিস্টেমটারই ত্বরণ। এই ভরের বস্তুটা এই একই ত্বরণের নিচের দিকে নামে, এই 10 কেজি ওজনের বস্তুটা এটা আবার ওই 2.88 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সামনের দিকে এগিয়ে যায়, এটা আবার এই ত্বরণে উপরের দিকে উঠে। অর্থাৎ পুরো সিস্টেমেরই ত্বরণ এটা, ঠিক আছে? তোমাকে যদি 2 কেজি না বলে এই 5 কেজি ভরের বস্তুর ত্বরণ বের করতে বলছো, ওই একই কথা, ঠিক আছে ভাইয়া? ত্বরণ ওই একই হইতো, ওকে? এবার বলছে টেবিলটার ঘর্ষণ সহগ দেওয়া আছে। এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমাকে ঘর্ষণের কথা বলে নাই, কিন্তু পরবর্তীতে তোমাকে বলে দিছে টেবিলের ঘর্ষণ সহগ 0.2 হলে ত্বরণের পরিবর্তন হবে কি? অবশ্যই ত্বরণের পরিবর্তন হবে, কারণ ঘর্ষণ সহগের এখন এটাতে ধরি আমরা এটা 1 নাম্বার যদি ধরো ভাইয়া, এটা হচ্ছে 2 না, এটা 1 নাম্বার প্রশ্ন, এটাকে আমরা ধরি 2 নাম্বার, ওকে? ভাইয়া যদি ঘর্ষণ থাকে তখন কি? যদি ঘর্ষণ থাকে তখনকার সূত্রও কিন্তু তোমাদের আমরা কিভাবে আসে পুরাটাই দেখাই দিছি। সেটা কি? খুবই সহজ। M1G মাইনাস M2G ভাগ হচ্ছে কি? এই যে ঘর্ষণ বল, নিচে হচ্ছে কত? M1 প্লাস M2 প্লাস M3, ঠিক আছে? তাহলে এইখানে তুমি লিখো A প্রাইম M1G মাইনাস M2G, F এর সমান কি? এই ঘর্ষণ বল সমান কি? মিউ ইন্টু M1, M1 না এটা M3G। কেন M3G? ঘর্ষণ বলটা কাজ করতেছে কোনটার ক্ষেত্রে? এই M3 বস্তুর ক্ষেত্রেই তো। এটা যদি আমরা M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3, এই M3 বস্তুর ক্ষেত্রেই তো ঘর্ষণ বলটা কাজ করতেছে। ঘর্ষণ তো শুধু এইখানেই হচ্ছে, এই টেবিলের উপরেই ঘর্ষণ হচ্ছে নাকি? ঘর্ষণ তো আর অন্য কোথাও হচ্ছে না, তাই এই যে এই ক্ষেত্রে হচ্ছে ঘর্ষণ বল মিউ1 M3G, ওকে? তাহলে এইখানে তুমি এবার মানগুলা বসাও ভাইয়া। মানগুলা যদি তুমি বসাও তাহলেই হচ্ছে কি পাবা? তুমি এইটার উত্তর পাবা। আমি কি মানগুলা একটু বসাই দেখাই তাহলে তোমাদের। এটা হচ্ছে কত? 10 গুণন 9.8, এটা হচ্ছে 5 গুণন 9.8, এটা হচ্ছে কত? গুণন মিউ এর মান কত? 0.2 বলে দিছে। M3 এর মান হচ্ছে 2, জি এর মান হচ্ছে কত? 9.8, নিচে হচ্ছে কত? 10 প্লাস 5 প্লাস হচ্ছে 2। তাহলে A প্রাইমের মান হচ্ছে কত? এইখানে A প্রাইমের মান হচ্ছে 2.63 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে? তাহলে দেখো তো ভাইয়া কোন ক্ষেত্রে ত্বরণের মান বেশি? এর ত্বরণের মান বেশি, ঠিক আছে? A প্রাইমের চেয়ে। অর্থাৎ যখন ঘর্ষণ বল ছিল তখন হচ্ছে ত্বরণের মান কম, আর যখন ঘর্ষণ ছিল না তখন হচ্ছে কি ত্বরণের মান বেশি, ওকে? তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে এটাও আশা করি তোমাদের কমপ্লিট। এবার দেখো 3 নাম্বার প্রশ্নে, সুতার বিভিন্ন অংশের উপর কি কি রকমের টান বল কাজ করছে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাই না? এই যে সুতাগুলা আছে এইটার উপর কি কি রকমের সুতার টান কাজ করতেছে তোমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আসো ভাই আমরা একটু চিত্রটা আর্ট করি, চিত্রটা আর্ট করলে এটা তোমাদের জন্য সহজ হবে। ধরি এইটা হচ্ছে সেই সেম কপি কলটা, আমরা একটু আর্ট করে নেই। এটা হচ্ছে কি তোমাদের সেই কপি কল, এই বস্তুটা এই যে ঝুলে আছে এখানে আরেকটা, ঠিক আছে? এইখানে হচ্ছে 10 কেজি, এইখানে হচ্ছে কত? 5 কেজি, এটা হচ্ছে কত? 2 কেজি, ওকে? এবার তোমাকে বলছে যে এখানে কোন কোন ক্ষেত্রে কোন কোন টান বল অনুভব করতেছে সেটা দেখো। এখানে দেখো ভাইয়া, এখানে কিন্তু কয়টা সুতা? 2টা সুতা। সুতা যদি একটা হইতো তাহলে টান বল ভাইয়া ওই একটাই হয়, যেহেতু সুতা 2টা এখানে 2টা টান বল অনুভব করবে। এই 10 কেজি ভরের বস্তুটা কি নিচের দিকে নামবে, তাই না? সুতা ওকে টানতেছে কোন দিকে? উপরের দিকে। এইটারে যদি তুমি A বিন্দু ধরো, এইটাকে তুমি B বিন্দু, এইটারে C, এইখানে D দাও, এইটারে E ধরো, এইটা F বিন্দু ধরো, ওকে? তাহলে এই বস্তুটা কোন দিকে? উপরের দিকে একটা টান বল অনুভব করতেছে। আবার এইটা কোন দিকে টান অনুভব করতেছে? এইদিকে। এইটারে যদি তুমি T1 ধরো, এটাকে T2 ধরো, ওকে? আবার এই ক্ষেত্রে টান কোন দিকে? উপরের দিকে। এইটারে তুমি ধরো হচ্ছে T3। তাহলে এই বস্তুটার টান কোন দিকে? এইদিকে। এই সুতার টান কোন দিকে? এটা T3 হলে এটা T4, ওকে? তাহলে দেখো তো এখানে কয়টা টান অনুভব করতেছে? এইখানে T1 এ একটা, T2 তে একটা, এখানে T3 তে একটা, T4 এ একটা। কিন্তু মজার কথা হচ্ছে ভাইয়া, যদি কপিকলকে ঘর্ষণ উপেক্ষা করো তাহলে অবিচ্ছিন্ন সুতার সব বিন্দুতে টান সমান। অর্থাৎ এইখানে একটা সুতা, এই সুতার ক্ষেত্রে টান সমান, আবার এই সুতার ক্ষেত্রে হচ্ছে কি টান সমান। অর্থাৎ T3তেও যে টান অনুভব করবে, T4এও সেম একই টান অনুভব করবে। যেমন আমরা আগের ম্যাথগুলাতে হচ্ছে করছি। যেমন এই যে এখানে আমরা তোমাদের একটা ম্যাথ করাইলাম না?
এই যে এইখানে দেখো একটা সুতা, এটা কি পুরা সিস্টেমটা কিন্তু একটা সুতার মধ্যে আছে, তাই এখানে দুইটা টান বলই হচ্ছে কি সমান। এর আগের ক্ষেত্রেও দেখো এইখানে যে টান বল এটাতেও কি সেম একই টান বল, অর্থাৎ যদি ঘর্ষণ না থাকে তাহলে অবিচ্ছিন্ন সুতার ক্ষেত্রে কি সব ক্ষেত্রেই টান সমান। তাহলে এইটা যদি টান সমান হয় তাহলে তুমি এইখানে দেখো তো এই T1 এর যে টান বল থাকবে T2 তেও সেম একই টান বল থাকবে, আবার T3 তে যে টান বল থাকবে T4 এও কি একই টান বল থাকবে। তাহলে আমরা হচ্ছে এখন একটু করি, আমরা যদি এই প্রথমটার জন্য এইটা যদি M1 হয়, এটা কি M2, তাই না? তাহলে M1 এর জন্য যদি একটু করি, M1 এর জন্য কি পাই ভাইয়া? M1 বস্তুটা নিচের দিকে নামতেছে, M1G মাইনাস হচ্ছে কি টান উপরের দিকে T1 ইজ ইকুয়াল টু কি পাচ্ছ তুমি? M1A। তাহলে আমার নির্ণয় করা লাগবে কি টান বল, অর্থাৎ T1A ইজ ইকুয়াল টু কি থাকে? M1G মাইনাস M1A। ওকে, তাহলে এইখান থেকে যদি M1 কমন নেই তাহলে কি থাকে? G মাইনাস A। ওকে, G মাইনাস এর মান তুমি তাহলে এইখানে বসাও, পরের পেজে আমরা না যাই, এইখানেই বসাই। M1 এর মান কত? 10, G হচ্ছে কত? 9.8, A হচ্ছে কত ভাইয়া? A কিন্তু আমরা আগে নির্ণয় করছি। এটা কোন ক্ষেত্রে? আমরা ঘর্ষণহীন তলের ক্ষেত্রে হিসাব করতেছি, ঠিক আছে? যদি ঘর্ষণহীন তলের ক্ষেত্রে আমরা কি, যেখানে ঘর্ষণ নেই, তাহলে ত্বরণ হচ্ছে কত? 2.8, 2.88। ওকে, তাহলে এইটার মান কত আসে ভাইয়া? এটার মান আসে 69.2 এত নিউটন। ওকে, তাহলে এটা বুঝতে পারছো? তাহলে এই যে এইখানে তাহলে T1 এর ক্ষেত্রে টান বল কত? T1 এর ক্ষেত্রে টান বল হচ্ছে 69.2 নিউটন। যদি এইখানে 69.2 নিউটন টান বল অনুভব করে তাহলে এই BC অংশেও কি একই টান অনুভব করবে, ঠিক আছে? AB অংশে যে টান অনুভব করবে BC অংশ ঠিক একই টান অনুভব করবে, কারণ এটা একটা অবিচ্ছিন্ন সুতা আর ঘর্ষণহীন তল, তাহলে কি টান বল হচ্ছে কি সমান। এবার আসো ভাইয়া আমরা হচ্ছে T3টা নির্ণয় করি। তাহলে T3 এর ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া? M2 ভরের বস্তুর জন্য, M2 ভরের বস্তুর জন্য কি হচ্ছে? M2 ভরের বস্তুটা কোন দিকে যাইতে চাচ্ছে? নিচের দিকে নামতে চাচ্ছে, কিন্তু বস্তুটা কোন দিকে উপরে উঠতেছে? তাহলে উপরের দিকে উঠতেছে, তার মানে কি টান বলটা কি বেশি। তাহলে আমরা কি করব? T3 থেকে কি বিয়োগ করব? M2G ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? M2A। ওকে, অর্থাৎ এই যে দেখো বস্তুটা উপরের দিকে উঠতেছে কিন্তু বস্তুটা যাইতে চাইতেছে কোন দিকে? নিচের দিকে, তাই আমরা এখানে টান বল থেকে কি বিয়োগ করলাম? এই ওজনটা বিয়োগ করলাম, তাহলে আমরা কি পাচ্ছি? নিট বল। ওকে, তাহলে T3 সমান তুমি কি লিখতে পারো? T3 সমান তুমি লিখতে পারো M2G প্লাস M2A। ঠিক আছে, এখানে আবার M2 কমন নাও, তাহলে হচ্ছে কত? G প্লাস A। ঠিক আছে, M2 জির মান হচ্ছে কত? 9.8, এর মান হচ্ছে কত? 2.88। ওকে, তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কত পাবা ভাইয়া? এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাচ্ছ হচ্ছে 63.4 নিউটন। ওকে, M2 এর মান কত? এখানে একবারেই যদি বসাই দিই, M2 এর মান হচ্ছে কত? 5। ওকে, বুঝতে পারছো? তাহলে এইখানের ক্ষেত্রে এই যে T3, এই T3 টানটা কোন অংশে ভাইয়া? এই যে T3 টানটা হচ্ছে কোনটা? এই যে BF অংশে, ঠিক আছে? এই BF অংশে যেটুকু টান থাকবে তাহলে DF অংশে কি একই পরিমাণ টান বল অনুভব করবে। ওকে, এটা যদি তোমরা বুঝে থাকো ভাইয়া, তাহলে কপিকল রিলেটেড আমি আশা করি তোমাদের হচ্ছে এইখানে আমি কি কি শিখালাম তোমাদের। কপিকলে ত্বরণ নির্ণয় করা শিখাইছি, কি নির্ণয় করা শিখাইছি? কিভাবে ত্বরণ বের করা লাগে। এখন আমরা তোমাদের শিখাইলাম টান বল অনুভব করা শিখাইলাম, কিভাবে টান বল বের করবা। তারপর আবার এই ত্বরণ থেকে কিভাবে বেগ নির্ণয় করবা সেটাও শিখাইছি। আশা করি কপিকল রিলেটেড আর কোনো ম্যাথে তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। এই ম্যাথটাতে একটু লক্ষ্য করো ভাইয়া, এখানে কি বলছে? 20 কেজি ভরের একটা বস্তুর উপর 200 নিউটন বল 10 সেকেন্ড সময়ব্যাপী কাজ করলে ভরবেগের পরিবর্তন কত হবে? তো ভরবেগের পরিবর্তন সমান আমরা তোমাদের শিখাইছিলাম, কি শিখাইছিলাম ভাইয়া মনে করো তো? ভরবেগের পরিবর্তন পরিবর্তন সমান আমরা কি শিখাইছিলাম? বলের ঘাত। বলের ঘাত সমান কি? বলের ঘাত সমান হচ্ছে F ইন্টু টি। এফ হচ্ছে কত? তোমার এখানে এফ দেওয়া আছে, এফ হচ্ছে কত? 2000 নিউটন, তাই না? টি হচ্ছে কত? টি হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে গুণ করো 2000 গুণন 0.1। তাহলে এইখান থেকে তোমরা ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে পারবে না ভাইয়া? এখান থেকে তোমরা ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে পারবা। আচ্ছা, এরই মাধ্যমে ভাইয়া আজকে তোমাদের হচ্ছে এই লেকচারটা শেষ হলো। আমরা পরবর্তী লেকচারে তোমাদের বাকি যেসব টপিক আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে একটা লাইন দেখো ভাইয়া, মুখস্থ করার চমৎকার ক্ষমতা হয়তো তোমাকে একটি পরীক্ষায় ভালো নম্বর এনে দিতে পারে, কিন্তু স্পষ্ট ও পরিষ্কার কনসেপ্ট তোমার জীবনের সমস্ত জটিল পরীক্ষায় অদম্য রাখবে। তাই ভাইয়া যে কোনো ক্ষেত্রে আগে তুমি বোঝার চেষ্টা করবা, না বুঝে কোনো কিছু মুখস্থ করবা না। আর তোমাদের এই প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো আমাদের সাথেই থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।